বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা। নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান। বিএনপি কি নতুন ভূ-রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবে? বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত বিজয়ের মালা পড়েছেন একমাত্র রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল ও আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জেলার ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৩ ভোট। প্রায় ৩৮,০০০-এর বেশি ভোটের ব্যবধান রুমিন ফারহানার বিজয়কে করেছে আরও তাৎপর্যপূর্ণ। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে নারী প্রার্থী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানার পাশাপাশি আম জনতার দলের শরীফা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আয়েশা আক্তার এবং ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান প্রার্থী হন। তবে তারা কেউই উল্লেখযোগ্য ভোট পাননি এবং অধিকাংশ ক্ষেত্রেই জামানত হারানোর মুখে পড়েছেন। সারা দেশে এবারের নির্বাচনে ৮৬ জন নারী প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে বিজয়ী হয়েছেন মাত্র ৭ জন। বিজয়ীদের মধ্যে ৬ জন ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে রুমিন ফারহানা জাতীয় পর্যায়েও বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে বড় ব্যবধানে জয় পাওয়া সহজ বিষয় নয়। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি দলীয় পদ হারান এবং বহিষ্কৃত হন। তবু তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ছিল উল্লেখযোগ্য। এ আসনের সঙ্গে তার পারিবারিক রাজনৈতিক ইতিহাসও রয়েছে। তার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও সে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছিল নৌকা প্রতীকের প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরকে। বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার এ বিজয় শুধু একটি আসনের জয় নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে নারী নেতৃত্বের উত্থানের প্রতীক। দীর্ঘদিন পুরুষ প্রাধান্য রাজনীতির মধ্যে তার এ সাফল্য ভবিষ্যতে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন অনেকে। নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ১৫ ফেব্রুয়ারি রাত ৮:৩০টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ। এ সময় উপস্থিত ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহে শিবলি সহ আরও অনেকে। অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে। বিএনপি কি নতুন ভূ-রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে বিএনপি। প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। এই নির্বাচনে বিএনপির ভূমিধস জয় কেবল দক্ষিণ এশীয় দেশটির জন্য রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনই নয়, বরং ভারত, পাকিস্তান ও চীন জুড়ে আঞ্চলিক ক্ষমতার গতিশীলতার পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করেছে। নির্বাচন কমিশন শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর একটি চূড়ান্ত আনুষ্ঠানিক শিলমোহর বলা যায়। শুক্রবার নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপি ও তার মিত্ররা ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২১২ আসনে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং অন্যান্যরা ১ আসনে জয়ী হয়েছে। নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে প্রায় ২ দশক পর ফের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি। প্রায় ২ দশকের মধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন শুরুর ইঙ্গিত। ফলাফল ঘোষণার পরপরই প্রতিবেশী ভারত এবং পাকিস্তান উভয় দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ৬০ বছর বয়সী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন এই ফলাফলকে ভারত ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে একটি নতুন মোড় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, নতুন সরকার স্পষ্ট লক্ষ্য এবং কার্যকর বাস্তবায়ন কৌশল সহ একটি নীতি কাঠামো আনতে পারে। ভারত পাকিস্তানের অব্যাহত বৈরিতা এবং চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে পররাষ্ট্রনীতির পদক্ষেপের গুরুত্বপূর্ণ নির্ধারক হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ হবে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং এর কয়েক ঘণ্টা পরে ফোনে কথা বলেছেন। মোদী লিখেছেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। অন্য একটি পোস্টে তিনি বলেছেন, তিনি শুভেচ্ছা জানাতে তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেন, আমি আমাদের উভয় দেশের জনগণের শান্তি, প্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। নয়াদিল্লি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল। বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ডাকা হয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে আঞ্চলিক শক্তি ভারত ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিরাজ করছে। কিন্তু ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার উৎখাত হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে তলানিতে পৌঁছায়। এর মধ্যে আছে প্রতিক্রিয়া, বাণিজ্য নিষেধাজ্ঞা এবং ২০২৪ সালের প্রাণঘাতী বিক্ষোভ পরিচালনার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড কার্যকর করা সত্ত্বেও হাসিনাকে প্রত্যর্পণে ভারতের অস্বীকৃতি। তবে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। চলতি বছরের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় আসেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তার ছেলে এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ভারত ভবিষ্যতে বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। এখন যেহেতু নির্বাচন শেষ হয়েছে, তাই এটি বাস্তবে পরিণত হয়েছে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ভূ রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী বলেন, বাংলাদেশের একটি নির্বাচিত সরকার ভারতের সঙ্গে কার্যকর সম্পর্কে ফিরে যাওয়ার জন্য দৃঢ়ভাবে উৎসাহ পাবে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল তা অনুসরণ করা উচিত হবে না। দুপক্ষের মধ্যেই ভারসাম্য থাকা জরুরি। আসিফ বিন আলী আরও বলেন, আমি আরও সতর্ক অবস্থান আশা করি, যা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সার্বভৌমত্ব এবং একে অপরের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার উপর জোর দেয়।
একই সঙ্গে ঢাকার নিজস্ব সামরিক স্বায়ত্তশাসনের জন্য জায়গা থাকবে। তবে হাসিনাকে প্রত্যর্পণের পাশাপাশি আরও বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে। এগুলি হল তিস্তার অমীমাংসিত পানি বণ্টন বিরোধ, ভারতীয় বাহিনীর যখন তখন সীমান্তে গুলি চালানো এবং ভারতের দিকে বিশাল বাণিজ্য ঘাটতি। নতুন সরকারকে নয়াদিল্লির প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণের জন্য দেশে চাপের সম্মুখীন হতে হবে। বিশেষ করে বাংলাদেশি তরুণদের একটি বৃহৎ অংশের ভারত বিরোধী মনোভাবের কারণে নতুন সরকারকে বেশ সতর্ক থাকতে হবে। এই তরুণদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভারত দেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করে আসছে। পাকিস্তানের কেন্দ্রবিন্দু। যেখানে ভারত অনিশ্চয়তার মুখোমুখি, সেখানে পাকিস্তান একটি সুযোগ দেখছে। নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের অধীনে বাংলাদেশ এবং পাকিস্তান সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করেছে, উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক সফর বিনিময় করেছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করেছে, ফলে দুপক্ষের মধ্যে আস্থা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকারের অধীনে এই গতি বৃদ্ধি পেতে পারে। পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্র সচিব ও ডিপ্লোম্যাট সালমান বাশির বলেন, বাংলাদেশের নির্বাচন ভারতের সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের অস্থিরতার অবসান এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পুনরায় শুরু হওয়ার চিহ্ন বহন করছে। তিনি বলেন, বাংলাদেশকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে। ঢাকার সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেওয়ার বর্তমান নীতিতে পাকিস্তানের অটল থাকা উচিত। গত মাসে পাকিস্তানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানে তৈরি JF-13 যুদ্ধবিমান বিক্রি করার জন্য আলোচনা করছে। বশির বলেন, প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীন আরও ঘনিষ্ঠ হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের পক্ষে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের প্রতি একটি স্বাধীন নীতি গ্রহণ করা সম্ভব হবে। চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। সংক্ষেপে এর অর্থ হল, এই অঞ্চলে ভারতের প্রভাবশালী অবস্থানের বিপরীত অবস্থান। তবে অন্যান্য বিশ্লেষকরা সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির বিশ্লেষক আলী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং ভূগোল নিশ্চিত করে যে ভারত তার প্রধান নিবেশী থাকবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমীর দন্থি মনে করেন, ঢাকা বেইজিং ও ভারতের উভয়ের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে এবং ইসলামাবাদের সঙ্গেও যোগাযোগের পথ রেখেছে। তিনি বলেন, ভারত তার কৌশলী ও পররাষ্ট্রনীতিতে একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, যদিও কখনো কখনো নিজেকে পুনর্নির্মাণ করতে সময় লাগতে পারে। বাংলাদেশ সেন্টার ফর ইন্ডো প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক সাহাব এ আনাম খান বলেছেন, বিএনপি ইসলামাবাদ এবং দিল্লি উভয়ের প্রতি আরও লেনদেনমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে। একটি প্রাকৃতিক আঞ্চলিক নিবেশী হিসেবে পাকিস্তান আরও স্বচ্ছ এবং কাঠামোগত সহযোগিতা থেকে উপকৃত হবে। উল্লেখ করেন সাহাব এ আনাম খান। চীনের সঙ্গে নতুন অধ্যায়। সম্ভবত বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হবে চীনের সঙ্গে। বেইজিং শেখ হাসিনার সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল জুড়ে সংযোগ গড়ে তুলেছে। অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা নির্বিশেষে নিজের অবস্থান ধরে রেখেছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনকালে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তার অর্থনৈতিক অবস্থান প্রসারিত করেছে। ঢাকার সঙ্গে অবকাঠামোগত বিনিয়োগ এবং সামরিক সহযোগিতা আরও গভীর করেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সহ অন্যান্য কর্মকর্তারা বেইজিংয়ে উচ্চ পর্যায়ের সফরের পাশাপাশি প্রায় $2.1 বিলিয়ন চীনা বিনিয়োগ, ঋণ ও অনুদান স্বীকৃত করেছেন। শুক্রবার চীনা দূতাবাস বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছে। চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেছেন, বিএনপি সম্ভবত চীনের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর করবে। দলের নেতৃত্বে পূর্ববর্তী সরকারগুলির অধীনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশের অভিজ্ঞতার কথা শুনবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ এই অঞ্চলে চীনের বর্ধিত উপস্থিতির বিরুদ্ধে ক্রমবর্ধমান আমেরিকান বিরোধিতার মুখোমুখি হতে পারে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির বিশ্লেষক আলী যুক্তি দিয়েছেন, ঢাকার সবচেয়ে কার্যকর পথ হবে চীনা বিনিয়োগ এবং সংযোগ প্রকল্পগুলিকে এমনভাবে রাখা যেখানে তারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, একই সঙ্গে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈদেশিক নীতিকে আরও গতিশীল ও নিয়মভিত্তিক করা।
ঢাকা যদি তার প্রাধান্য সম্পর্কে স্পষ্ট হতে পারে এবং চীনকে সুরক্ষা প্রতীকের পরিবর্তে অর্থনীতিতে কেন্দ্রীভূত রাখতে পারে তাহলে তার নিজস্ব সামরিক স্থান রক্ষা করার পাশাপাশি বড় শক্তির প্রতিযোগিতায় না যাওয়ার আরও ভালো সুযোগ থাকবে। ঢাকার সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপ। বিএনপির ইস্তেহারে বাংলাদেশ প্রথম নীতির উপর জোর দেওয়া হয়েছে, যেখানে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়ার জন্য সমস্ত আন্তর্জাতিক সম্পর্ক এবং সম্পৃক্ততার আহ্বান করা হয়েছে। বাস্তবতা হল, একটি সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে চীন, পাকিস্তান, মায়ানমার সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। এটি আসন্ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সেন্টার ফর ইন্ডো প্যাসিফিক অ্যাফেয়ার্সের সাহাব আনাম খান বলেছেন, নতুন প্রশাসনকে তার কূটনীতি বড় কথায় নয় বরং বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমীর দন্থি মনে করেন, বাংলাদেশের রায় দক্ষিণ এশীয় অঞ্চলকে পুনর্বিবেচনার সুযোগ দিয়েছে। তিনি বলেন, পররাষ্ট্র নীতি হঠাৎ করে পরিবর্তন হওয়ার পরিবর্তে ধীরে ধীরে বিকশিত হতে থাকে। বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন আব্দুল হাকিম। তিনি কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিগবার বাবা। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ডাক্তার আব্দুস সালাম। তার কাছে হেরে যান আব্দুল হাকিম। বাবার জন্য কাজ করেও ভোটের মাঠে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি সিবগা। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার আব্দুস সালাম পেয়েছেন ১,২১,১০৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ১,১৫,৭০৭ ভোট। ভোটের ব্যবধান ৫,০০০-এর কিছু বেশি। জামায়াত প্রার্থীর ছেলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি হওয়ায় স্থানীয়দের ধারণা ছিল তরুণ ভোটারদের মধ্যে বাড়তি প্রভাব ফেলবে, কিন্তু ভোটের ফলাফলে সেই প্রভাব পড়েনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পারিবারিক পরিচয় ও সাংগঠনিক পদ থাকলেও তা সরাসরি ভোটে রূপান্তর করা কঠিন। মাঠ পর্যায়ে সংগঠনের প্রভাব তুলনামূলক কম। স্থানীয় অনেকের মতে, সংগঠনের বড় পদ থাকলেই ভোট নিশ্চিত হয় না। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সক্রিয় কর্মী থাকা গুরুত্বপূর্ণ। সিবগাতুল্লাহ সিগবা তার বাবার এক নির্বাচনী জনসভায় বলেছিলেন, আমার বাবার জন্য কি আপনাদের কাছে ভোট চাইতে হবে? আমি জানি চাইতে হবে না। এমন বক্তব্য দিয়ে তিনি বিতর্কের জন্ম দেন, যার কারণে শিবিরের স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। যেখানে বাবার জন্য ভোট চাইবেন, সেখানে তিনি অতি আত্মবিশ্বাসী মনোভাব দেখান। আবার অনেকের মতে, নির্বাচনী মাঠে সিবগাতুল্লাহ সিগবার এরকম কিছু আক্রমণাত্মক বক্তব্য ভোটের মাঠে তার বাবাকে পেছনে ফেলেছে। কেন্দ্রগুলোতে বিএনপির শক্ত অবস্থানের বিপরীতে জামায়াতের অবস্থান ছিল দুর্বল। শিবিরের চেয়ে উপজেলা ছাত্রদল মাঠে সক্রিয় কাজ করার কারণে কেন্দ্রীয় নেতা হওয়ার পরও সেরকম প্রভাব ফেলতে পারেননি সিবগাতুল্লাহ। অনেকেই আবার বলেছেন, স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে মাঠ পর্যায়ের শিবির নেতাকর্মীদের সমন্বয়হীনতার কারণে এমন ফলাফল হয়েছে।